এখানে মানে ওরা আমরা করে দিলে কেন? আমি তো নিজেকে মনে করি যে আমি অভয় মঞ্চের একজন, যেখানে সাবজেক্টটা ইজ ভেরি মাচ মানে রেলেভেন্ট আজকের দিনে। চিট ফান্ড বলো, ব্রিজ ভেঙে যাওয়া বলো, বা সমস্ত কিছু রাজ্যে যেগুলো চলছে সেই হিসেবে বলো, সেইটার প্রেক্ষিতে কি স্ক্রিন বেশি দিল না? মানে সরকারকে অলিভ অয়েল থেকে, আমন্ড অয়েল থেকে, কোকোনাট অয়েল থেকে, মাস্টার্ড অয়েল, নিদেন পক্ষে ওই তেলটা পায়ে মর্দন না করা করলে ভালো কাজটা তুমি পাবে না। সবাই জানে, কিন্তু ওই আঙুলটা তুলে রানী তোর কাপড় কই, রাজকুমার তোর কাপড় কই, যুবরাজ এখন, এইটা বলার সাহসটা কারণ নেই। এটা একটা থ্রেট, মানে একদম ওই থ্রেট কালচারের মধ্যেই আমরা রয়েছি, আর কোনো কালচার নেই। কিন্তু এখানে ছিলেন মহিলা পুলিশ যারা, তারা অ্যাকচুয়ালি কিন্তু আমার চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ প্রশ্নগুলো কিন্তু আমি মানে খুব আরবিট্রারি প্রশ্ন করিনি। ওখানে আমার প্রতিবাদের থেকে আমি স্লিভলেস পরে গেছিলাম, পোশাকটা বড় হয়ে দাঁড়িয়েছিল, আমার পোশাকটা বড় হয়ে। আমাদের মানে যত টেকনোলজিক্যালি মানে এআই এর যুগে এখনো মহিলাদের ওড়না ধরে টান, মহিলাদের পড়াশোনার জায়গায়, কাজের জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছে। সো এটা তো আমরা আরো পেছন দিকে যাচ্ছি। আমার মনে হয় খুব শিগগিরই মানে ওই সতীদাহ প্রথা হয়তো আবার শুরু হতে পারে। নমস্কার, আমরা আজকে এসেছি অভয় মঞ্চের থেকে। আজকে আমাদের অতিথি, যিনি একজন নিজে একজন শিল্পী এবং তার পাশাপাশি একজন অ্যাক্টিভিস্টও বটে, সোশ্যাল অ্যাক্টিভিস্টও বটে। আজকে আমাদের সাথে এখানে আছেন শ্রীলেখা মিত্র। আচ্ছা, আপনার এখানে মানে ওরা আমরা করে দিলে কেন? আমি তো নিজেকে মনে করি যে আমি অভয় মঞ্চের একজন। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকেই তাহলে আমরা হ্যাঁ, আমরাও তাই মনে করি। হ্যাঁ, সেটা আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু যাই না হোক, না, মজা করছি যারা অনুষ্ঠান শুরু করতে গেলে যেটা হয়। আচ্ছা, প্রথমেই যেটা আপনার থেকে যেটা জানতে চাই, যে আপনার যে ছবিটি তো সেখানে সেই ছবিটি অ্যাডিকুয়েট স্ক্রিনস পায়নি, সেটা নিয়ে আপনি একটু কি বলতে চান, যদি একটু আপনি আলোকপাত করেন সেই বিষয়টা নিয়ে। দেখো, এই ছবিটা অনেকেই জানেন, আবার অনেকে যারা জানেন না তাদের জন্য আরেকটু বুঝিয়ে বলি। এই ছবিটা আমরা 2021 সালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তো একটা ছবিকে ভেনিসের মতো একটা জায়গায় ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত করার প্রথম যেই সুযোগটা বা দেয়া হয়, সেটা তো এমনি হিজিবিজি ছবিকে দেবে না। তার মানে তার ওই জায়গাটায় এসে পৌঁছেছে বলে দিয়েছে। এবং 20 বছর বাদে একটা বাংলা ছবি গেছিল, এবং আমি একমাত্র আর্টিস্ট যে ইন্ডিয়াকে রেপ্রেজেন্ট করছিলাম। হ্যাঁ, আমার কোনো সঙ্গে নন্দী ভৃঙ্গি নিয়ে যেতে পারিনি যে সারাক্ষণ আমাকে বেশ ছবি তুলতে পারতো। আর ফিয়ার তো কেউ নেইও, পারিও না করতে, এত বয়স হয়ে গেল তাও। তো সেইটা আমি লোককে জানাতে পারিনি। আমি কয়েকটা ফিলস ফেসবুকে দিয়েছিলাম, সেখান থেকে লোকে জেনেছে। কিন্তু এটা অন্য লোকে হলে যেইভাবে প্রচার বা যেইভাবে অন্যান্য চ্যানেলে সাক্ষাৎকার ইত্যাদি হতো, আমার ক্ষেত্রে সেটা হয়। সো এটা হয়েছে, কিন্তু সেটার কারণটা অনেক গভীর। মানে এই যে মায়ানগরটা কেন এতগুলো স্ক্রিন পেল না, যেখানে সাবজেক্টটা ইজ ভেরি মাচ মানে রেলেভেন্ট আজকের দিনে। চিট ফান্ড বলো, ব্রিজ ভেঙে যাওয়া বলো, বা সমস্ত কিছু রাজ্যে যেগুলো চলছে সেই হিসেবে বলো, সেইটার প্রেক্ষিতে কি স্ক্রিন বেশি দিল না, নাকি আমরা একটু অ্যান্টি গভর্নমেন্ট বা
অ্যান্টি গভর্নমেন্ট সব ক্ষেত্রে নয়, কিন্তু রিসেন্টলি আমি কিন্তু আবার সরকারকে ভালো কথা বলেও একটা পোস্ট করেছিলাম যে ওই মিড ডে মিলের সাথে কুকুরদেরকেও খেতে দেওয়া হবে। তার জন্য আমি সেটাও পোস্ট করলাম যে অনেক কিছুর মধ্যে এইটা যে আপনারা করছেন, থ্যাংক ইউ। তো অনেকগুলো কারণ, মাল্টিপল চয়েসেস তোমাকে দিতে মানে আছে যে কেন হলো না। মার্কেটিং টিম মানে পিআর টিম বা সেরকম যারা মার্কেট করছে, পিআর টিম, হ্যাঁ এতদিন তো কোনো মানে দুঃখজনক ব্যাপার যে এই ছবিটা বাংলায় হয়েছে, এটা এটার জন্য আমি বম্বেতে বলো বা যে কোনো জায়গায় বলো, তারা এই ছবিটা দেখে আমাকে প্রচন্ড প্রেস করেছেন, ডিরেক্টরকে প্রচন্ড প্রেস করেছেন। অথচ আমাদের এই বাংলায়, পোড়া বাংলা বলে, যেখানে টেলিফিল্ম বা টিভি সিরিয়ালের মতো সিনেমা হলে গিয়ে লোকে দেখেন এবং বা 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 করেন, এই ছবিটা দর্শক কিন্তু ছিল। বিশ্বাস করো, কোনো পাবলিসিটি, কোনো প্রমোশন, লোকে ভজ গৌরাঙ্গ নাচতে নাচতে প্রমোশন করছে, আমাদের কোনো গৌরাঙ্গের প্রমোশন হয়নি। মায়ানগর এমনি ছবি রিলিজ হয়ে গেল, একটা পোস্টার নেই, শুধু রবীন্দ্রনাথের ছবি দিয়ে রবীন্দ্রনাথ পাঠ করে গেলেন। আমার কোনো পাবলিসিটি, কোনো প্রমোশন ছাড়া আমাদের ছবিটা কিন্তু 9-10 সপ্তাহ চলেছিল। এবং সেটা শুধুমাত্র থ্যাঙ্কফুলি আমাদের দর্শক যারা যারা দেখেছেন তারা ফেসবুকে লিখেছেন, আবার দেখে অন্য লোককে বলেছেন যে যাও এই ছবিটা দেখতে যাও, সেইভাবে ছবিটা চলেছে, আর কিচ্ছু না। অথচ এই ছবিটা সত্যি শহরতলির মানুষ, গ্রামের মানুষ, তাদের দেখা কথা ছিল আরো বেশি যদি দর্শকের কাছে পৌঁছতে পারে। এটা নিয়ে তো কাজটা করেন সবাই। আচ্ছা, একটা কথা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আপনি তো একটা সময় একটা বাংলাতে একটা খুব জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি শোয়ে আপনি ছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যখন আমরা যখন স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আমরা যখন আমাদের দেশে দেখি, একদিকে যেমন আমরা কুনাল কামরার একটা এক্সাম্পল পাই যে একটা অ্যান্টি গভর্নমেন্ট কিছু বললে তার শোকে যেভাবে বানচাল করা হচ্ছে যেরকম, তেমনি কিছুদিন আগে আমরা আবার দেখলাম যে ওই ইন্ডিয়া গট লেটেন, তার জন্য যে তাকে অশালীনতার জন্য একটা ভীষণ হিউজলি পপুলার একটা শো অন ইউটিউব, ইট গট ক্যান্সেলড। তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা না একটু যেন মানে একটু যেন আমার কানে লেগেছিল, মানে ওটা খুব একটা গুড টেস্টে কথাটা তো হয়নি। মানে যেটা উনি বলেছিলেন, এই ছেলেটি খুবই বিয়ার বাইসেপস, ওর একটা পডকাস্টও চলতো, সেইটা খুব গুড টেস্টে ছিল না। এবং লোকে বলতেই পারে যে মিরাক্কেল এমন কি, সরি নাম নিয়ে ফেললাম, ওই স্ট্যান্ড আপ কমেডি ওই শোটা এমন কি ভালো টেস্টের ব্যাপার ছিল। হতেই পারে, এগুলো তো সাবজেক্টিভ, কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে। তো আদি রসাত্মক বিষয় নিয়ে আমাদের রম্য রচনা বা এরকম অনেক আমরা দেখি, কিন্তু সত্যি যখন আমরা ফেস করি তখন আমরা কিরকম একটা না না ছিছি কি কথা, বাজে কথা, এই একটা মানে তঞ্চকতা তো মানুষের মধ্যে আছে। সো এখানে তো পুরোটাই কমেডি হচ্ছে গো, পুরোটাই রাজ্য জুড়ে, দেশ জুড়ে কমেডি হচ্ছে। মানে খুব কিছু কিছু খুব স্যাড কমেডি, আর কিছু কিছু কমেডি, আর কিছু কিছু আরোপ করা কমেডি সিরিয়াস বিষয় থেকে মানুষকে একটু সরিয়ে দেওয়ার জন্য। একটা ক্যারেক্টারকে একটু যদি কমেডিক একটা করে দেওয়া যায়, তাহলে ক্যারেক্টার উনি এমন একটা কিছু করবেন যাতে মানুষ হা 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 করবে, জিনিসটা লঘু হয়ে যায়। বিষয়টা যেরকম একটা খুব হয়তো খুব জোরালো বিষয়, কিন্তু এমন ভাবেই প্রেজেন্ট করবেন মানুষ না রেগে গিয়ে মানুষ হেসে ফেলে। তো সেটাও কিন্তু স্ট্র্যাটেজি একটা। এখান থেকে একটা জায়গায় যাই যে তুমি চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি। এখন যে এই বর্তমানে আপনার যে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেখানে কি রাজনৈতিক পক্ষপাতিত্ব সেই বিষয়ে আপনি কি বলবেন সেখানটা? একদম প্রচন্ডভাবে। সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। দেখো, তুমি আগে নন্দনে যখন ফিল্ম ফেস্টিভ্যালস হতো, তখন না মানে বড় বড় করে ছবিগুলো, মানে যাদের ধরো রেপেটার থাকতো বা তাদের ছবি বড় বড় করে থাকতো, কোন কোন সিনেমা দেখানো হবে সেইটা থাকতো। এখন তুমি দেখবে সরকারের মুখ এবং কিছু কিছু যারা নিজেরাই নিজেদেরকে মহানায়ক মহানায়িকা বলেন, তাদের সবার ছবি থাকে। সো
সবকিছু এবং মানে বোঝাই যায় যে মানে সরকারকে অলিভ অয়েল থেকে আমন্ড অয়েল থেকে কোকোনাট অয়েল থেকে মাস্টার্ড অয়েল নিদেন পক্ষে ওই তেলটা পায়ে মর্দন না করা করলে ভালো কাজটা তুমি পাবে না। তার জন্য সিরিয়ালের লোকজনেরা স্টেজ আলো করে বসে থাকে, আর যারা এতদিন ধরে কাজ করছে তাদের একটা ইনভাইট পর্যন্ত আসে না। সুতরাং এইগুলো না মেনে নিয়েছি জানো, মানে এইগুলোতে এখন কিছু যায় আসে না, কারণ জানি ওই যে রাজা তোর কাপড় কই, সেই রকমই এখন একটা বিষয়ে দাঁড়িয়েছে যে সবাই জানে, কিন্তু ওই আঙুলটা তুলে রানী তোর কাপড় কই, রাজকুমার তোর কাপড় কই, যুবরাজ এখন এইটা বলার সাহসটা কারণ নেই। চুপ করে শিল্পীরা তো মানে ওই যে বলতো আগে পেন ইজ মাইটিয়ার দেন সোর্ড, বা একজন শিল্পী তার যে শিল্পের মাধ্যমে সে অনেক কিছু বলতে পারে, এখন তো সেই জায়গাটা একদম মানে রুটেই শেষ করে দেওয়া হচ্ছে। যে তুমি যদি মানে তোমার সাহস কি করে হয়, তুমি একটা আঙুল তুমি তুলেছো, তোমার সবকটা আঙুল ভেঙে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সুতরাং এখন কাজ করছে যারা, তুমি দেখো আমি আর নাম মানে মুখে চলে আসে, কিন্তু আমাকে সবাই বলেছে নাম নিও না, তাই নাম নিচ্ছি না, যে এমএলএ তার বউ সব ছবিতে রয়েছে, আবার আবার অন্য একজন অভিনেতা তার বউকে নিয়ে ছবি করছে, আবার এমএলএ যখন ছবি করবে সেই অন্য অভিনেতা তার ছবিতে করবে। এই ডিরেক্টরকে তুমি যতই সে টেলিফিল্মিশ মার্কা একটা সিরিয়াল মার্কা ছবি করলো, তোমরা সবাই মানে ঝাঁপিয়ে পড়ে কে কত ভালো বলতে পারো, দারুণ হয়েছে এরকম ছবি বাপের জন্মে দেখিনি, এরকম ভাবে যদি বলতে পারো তাহলে পরের ছবিতে তোমার পার্ট আছে। আর তুমি যদি আমার মতো ইন্টারভেলে পালিয়ে যদি না যাও বা মিডিয়ার সামনে মানে না করো, তাহলে তোমার পার্ট নেই। সেই জন্যই তো মানে এর পিঠ চাপড়াবে, যখন হবে আমিও পিঠটা ঘুরিয়ে দেবো, তুমিও আমার পিঠটা সেখানে চাপড়িও। একটা সিন্ডিকেট টাইপের ব্যবস্থা। একদমই তাই, একদমই তাই। মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সরা যারা মানে কষ্টে শিষ্টে পয়সা জোগাড় করে ছবি করতে চাইছে, তাদেরকে হল দেওয়া হচ্ছে না। যে ডিরেক্টর ফ্লপ করছে ছবি, সেই প্রডিউসার আবার সেই ডিরেক্টরকে পরের ছবিতে কাজ নিচ্ছে। সুতরাং একটা অদ্ভুত চক্রব্যূহের মধ্যে আমরা ঘুরছি। মানে কেউ মানে যে বলবে তার কাজ চলে যাবে, এটা একটা থ্রেট, মানে একদম ওই থ্রেট কালচারের মধ্যেই আমরা রয়েছি, আর কোনো কালচার নেই কিন্তু এখানে। মানে ইন্ডাস্ট্রিতেও থ্রেট কালচার 100% ইন্ডাস্ট্রি তো চালিত হচ্ছে রাজ্য সরকারের দ্বারা, আর সমস্ত সমস্ত জায়গাগুলোতে কন্ট্রোল করছে তো এরা। সুতরাং আজকে একজন অভিনেতা বলছে তার 3 মাস 4 মাস কাজ নেই, সে কিন্তু ওই অভয়ার সময় একটা কথা বলেননি। তারপরে তার বেশ ছবি পাওয়া গেছিল বিশ্বাস ব্রাদার্সদের সাথে, কিন্তু এখন আরেকজন বিশ্বাস ব্রাদার্সের সে মানে মানভঞ্জনের ব্যক্তি হয়ে যাওয়ার দরুন সে কাজ পাচ্ছে না। আর আমি তো সালা 7 মাস ঘরে বসে চিন্তামণি কারণ মিয়া আদর এই করে বেড়াচ্ছি, আমার বেলায় নিউজ হচ্ছে না। উনি বোমা ফেললেন, উনি বিস্ফোরণ ঘটালেন, আমি বোমা বিস্ফোরণ ঘটাইনি, আমি সত্যি কথা বলেছি ভাই। মানুষের মনে হলো না যে যে মেয়েটি কোনোদিন কোনো কথা বলেনি, সে হঠাৎ করে ক্যামেরার সামনে নাম নিয়ে নিয়ে কেন কথাগুলো বলল? কেন এতদিনে সে মানে তার সমস্ত বাঁধ ভেঙে গিয়ে সে বলল না এবার আমি আজকে বলবো? কেন, কোন জায়গা থেকে, ট্রিগার পয়েন্টটা কোনটা? সবার তো আমাদের এমন অনেক সময় আমরা এমন অনেক কাজ করি যেগুলো আমাদের নেচার নয়, আমরা জেনারেলি এরকম কাজ করি না। আমি জেনারেলি কাউকে কাঠি করে বেড়াই না, জেনারেলি কারো ক্ষতি করে বেড়াই না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আমি এরকম ভাবে বললাম? সো সেটার কিন্তু কারোর জানার ইচ্ছা নেই। আমি কিন্তু অনেক চ্যানেলকে টিআরপি দিয়েছি এবং অনেক মানে পয়সা দিয়েছি, কিন্তু আমার কাজ গেছে। কিন্তু গিভেন দ্যাট আজকেও যদি হয়, আমি আজকেও দাঁড়িয়ে একই কথা একইভাবে বলবো। চুপ করে থাকবেন না না, এতদিন চুপ করে থেকেও তো কিছু হয়নি, সৎপথে ছিলাম তো।
নিষ্ঠার। তো এভাবে চলতে গিয়ে কি কোনো আপনার কাছেও কি কোনো রাজনৈতিক চাপ এসেছে, কোনো রাজনৈতিক দলের থেকে কোনো চাপ বা সেরকম? দেখো, ডিরেক্টলি চাপ আসেনি, কারণ জানে যে আমাকে কিছু বললে আমি আবার একটা লাইভ করে দিলাম হয়তো। আচ্ছা। না, আমাকে ডিরেক্টলি কোনো রাজনৈতিক দল থেকে তুমি এটা কেন করেছো এরকম নয়, কিন্তু আমার চাপ অন্যভাবে এসছে। ধরো একটা বিজ্ঞাপন করার কথা আমার, এভরিথিং ইজ মানে ডান ডিল, সবকিছু। আগের দিন তারা ফোন করলো, আমি ভাবলাম আচ্ছা ফোন করছে তার মানে আমাকে কল টাইম বা মানে কখন গাড়ি আসবে ইত্যাদি জানাতে। ফোন করে বললো দিদি আপনাকে না নিতে পারছি না। কেন ভাই, কি? না আপনি না আরজিকর কাণ্ডে অ্যান্টি গভর্নমেন্ট কথা বলেছেন। সো তাহলে মানে তুমি তার মানে কি, এখান থেকে যদি অন্য কেউ হয় সে বলবে হ্যাঁ হচ্ছে হোক রেপ, হচ্ছে হোক খুন, আমি আমার কাজ হারানোর ভয় আমি কিছু বলবো না। কিন্তু সেটা তো আমি পারি না গো, আমার রক্তে নেই সেটা। আমার অন্যায় যখন আমি দেখি, আমার বাবার মধ্যেও এটা ছিল, আমি দেখেছি। আর যত বয়স বাড়ছে আমি কিরম বাবার মতো আরো হয়ে যাচ্ছি। তো আমার ওই একটা স্প্লিট পার্সোনালিটি মানে কিরম একটা হয়ে যায়, মানে আগের মুহূর্তে আমি বুঝতে পারি না যে আমি এটা করবো, আমি করে ফেলি। ওই আগের দিন যেরকম দাঁড়িয়ে পড়ে আমি, ওটা আমি করি না কিন্তু, মানে ওই রকম মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে মিষ্টি মেয়ে লক্ষ্মী মেয়ে মহিলা আর কি, কিন্তু ওই সময় না আমার মানে আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়। আগের দিনে যখন কথাটা বললেন সেটা কিন্তু সেই মুহূর্তে আমি ওখানে দাঁড়িয়ে আমি লাইভ করছিলাম, আরো অনেকে ছিল, সেটা কিন্তু একটা ফোকাল পয়েন্ট ছিল। অ্যান্ড অ্যাজ আ অনলুকার আমি আপনাকে যেভাবে দেখেছিলাম, ব্যারিকেড ধরে আপনি যেভাবে ঝাঁকাচ্ছিলেন, পুলিশকে যেভাবে আপনি বলছিলেন, হ্যাটস অফ টু ইউ সেই মুহূর্তে দাঁড়িয়ে। আমি না বিশ্বাস করো হ্যাটস অফের জন্য করিনি গো, আমি হ্যাটস অফের জন্য করিনি। আমি কিন্তু যাচ্ছিলাম ওই দেবদূত, আমরা যাচ্ছিলাম, থেমে গেলাম যখন, কি হলো ওখানে একটা দড়ি দিয়ে পুলিশ, ব্যাস আমার না আই লস্ট ইট, মানে আমি না ওই লস্ট ইট করে কারো ক্ষতি করিনি আজ অব্দি, নিজের ক্ষতি করেছি। যদি কোট আনকোট ক্ষতি, লাভ ক্ষতির নিরিখে যদি ধরা হয়, আমার তখন মনে হলো যে দেবে না মানে মানে আমার মধ্যে গুন্ডা স্নেহাটা জেগে উঠলো আর কি, যে আমি যে দাম দাম করেছি, আমার যে হাতে লেগেছে, আমি সেটাও আমার মানে আমি বুঝতে পারিনি। মানে আমার অদ্ভুত লাগলো, সামনে যে মহিলাগুলো ছিলেন, মহিলা পুলিশ যারা, তারা অ্যাকচুয়ালি কিন্তু আমার চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ প্রশ্নগুলো কিন্তু আমি মানে খুব আরবিট্রারি প্রশ্ন করিনি, কারণ তারা তো মেয়ে, তারা তো কোথাও একটা বোঝে যে আজকে মানে আমরা দুর্গা ঠাকুর, দুর্গা খুঁটি পুজো হয়, মানে সারাদিন গান চলছিল, এই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দেবদেবীদের পুজো করি, দেবীদের বিশেষ করে, আর মানুষ দেবীদের এইভাবে ট্রিট করি। এখনো ওখানে আমার প্রতিবাদের থেকে আমি স্লিভলেস পরে গেছিলাম, পোশাকটা বড় হয়ে দাঁড়িয়েছিল, আমার পোশাকটা বড় হয়ে দাঁড়িয়ে, আমি গরমে ওইভাবে এত হিপোক্রেসি করতে পারবো না, এমনি সময় স্লিভলেস পরলাম, হঠাৎ আজকে আমি একটা নেতা নেত্রীদের মতো ফুল হাতা খদ্দরের খাদির পাজামা পাঞ্জাবি পরে হাঁটতে চলে গেলাম, এটা আমি পারবো না ভাই, টেক ইট অর লিভ ইট, দিস ইজ মি। তো সেখানে অন্য কিছু তো বলতে পারছে না, আপনার পোশাকটা বেশ করেছি, পোশাক পরে এই বলে গেছি, কারণ এখনো যেই লোকগুলো আমার পোশাকটা দেখলেন, তা সেই মানুষগুলো এখনো মনে করেন যে ছোট জামা কাপড় পরে বা যদি কিছু নাও পরে একটা মেয়ে ঘুরে বেড়ায়, তাও কিন্তু সে রেপেবল নয়। এখনো একাংশ মনে করেন যে মেয়েদের পোশাক মেয়েদের রেপের কারণ। পার্ক স্ট্রিটে একজন প্রস্টিটিউট বলবো না, সেক্স ওয়ার্কার বলি, তাকে রেপ করেছে, করাই যেতে পারে। কনসেন্ট যে একটা বিষয়, সেটা এখনো মানুষ জানে না, নারী পুরুষ নির্বিশেষে। সুতরাং এটা শুধু আমাদের রাজ্যে, আমাদের দেশে নয় গো, এটা পৃথিবী জুড়ে মেয়েদেরকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই ধরা হয়, পিতৃতান্ত্রিক সমাজ হলে যায় পুরোটাই, পুরো সব পৃথিবী জুড়ে সেটা। আপনি তো একজন, ইউ হ্যাভ অলওয়েজ বিন ভোকাল অ্যাবাউট
ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। তো এই অবস্থায় আমাদের কথায় কথায় বারবার করে উঠে এসেছে, এবং রাজ্যে যে বর্তমান পরিস্থিতি, মহিলাদের, নারীদের নারী সুরক্ষা এবং তার পাশাপাশি শিশু সুরক্ষার বিষয়টিও, সেটা নিয়ে আপনি যদি একটু কিছু বলেন, একটু আলোকপাত সেটাই তো করুন। এতক্ষণ ধরে তাই বলছিলাম যে নারী যদি কোনো, আমার যদি একটা শক্তপোক্ত বাবা থাকতো, হুম, মানে বা একজন বর বা বয়ফ্রেন্ড থাকতো, যে হয় যার প্রচুর পয়সা আছে বা রাজনৈতিক ক্ষমতা আছে, তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। কিন্তু আমি একজন সিঙ্গেল মহিলা, তার উপরে আবার এই প্রফেশনে রয়েছি, সুতরাং খুব ইজি টার্গেট। কারণ ধরেই নেওয়া হয় হুম, যে সিঙ্গেল মহিলা, নিশ্চয়ই কোনো গল্প আছে। আমার বাড়িতে কোনো পুরুষ থাকে না গো, এই বুড়ি মাসি আমি, আর পুরুষ বলতেই চিন্তামণি, আদর আর কারান আর ও, চারটে পুরুষ নিয়ে থাকি। সো এটা স্যাড। আমাদের মানে যত টেকনোলজিক্যালি, মানে এআই এর যুগে এখনো মহিলাদের ওড়না ধরে টান, মহিলাদের পড়াশোনার জায়গায়, কাজের জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছে। সো এটা তো আমরা আরো পেছন দিকে যাচ্ছি। আমার মনে হয় খুব শিগগিরই মানে ওই সতীদাহ প্রথা হয়তো আবার শুরু হতে পারে, বলা যায় না। সো মানে অবাকও হব না, কারণ যেখানে মহিলাদের এখনো একটা, মানে কি বলবো, তুমি একটা লোন নিতে গেলে তোমার ম্যারেজ, তার স্পাউসের নাম বা তোমার ছেলের নাম বা তোমার বাবার নাম, এইটা যেটা সমস্ত। এখনো ম্যান্ডেটরি, সেখানে কি বলবো আর, বলো। একজন স্বাধীন চেতা নারী হিসাবে এই জিনিসগুলোকে আরো ফেস করতে হয়, এগুলো ভীষণভাবে। এই যে স্বাধীন চেতা নারী, হুম, এই টার্মিনোলজিটাই তো সমস্যার। হুম, যদি সবটাই অ্যাকসেপ্টেড হতো, তাহলে স্বাধীন চেতা নারীর আহ, এই ফ্রেজটা কোনো দরকার ছিল না। স্বাধীন চেতা পুরুষ বলি না তো আমরা, হুম, 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 পুরুষরা স্বাধীন, স্বাধীন চেতা নারী প্রশ্নচিহ্ন, হুম। এক্সক্লেমেশন মার্ক। সো ওই নারী হবে একটা ফুলদানিতে, বেশ ফুলের মতো ফুটে উঠবে, শুকিয়ে গেলে ফেলে দেবে, বা ওই শোকেসে সাজিয়ে রাখার মতো একটা পুতুল। একটা, তুমি একটা সুন্দরী মেয়ে, তারপরে তুমি কথা বলছো, হুম, যেই কথাটা সমাজকে একটু হালকা করে হিলিয়ে দেবে বা প্রশ্নগুলো সমাজের দিকে ছুড়ে দিচ্ছ তুমি, সেখানে কিন্তু সমস্যা। তুমি যদি একটু মোটা কালো চশমা পরা, তেল চিপে চেহারার হতো, তবে মেনে নিত। সুন্দরী মেয়েদের একটু, একটু লালু ঘুলু, একটু পুরুষের কাঁধ, একটু এইগুলো দরকার। এক্সপেকটেশনস তারা থাকে। ওই স্বাধীন চেতা হয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, তাদেরকে একদম পিষ্ট করার চেষ্টা হবে।